নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত। আমার আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা। গল্পের নাম অমর ধাম। মাসখানেক ধরে শরীরটা খারাপ হয়েছে। যা খাই অম্বল হয়। বিকেলে মাথার যন্ত্রণা, রাতে ঘুম নেই। কোনো কাজেতেই একেবারে উৎসাহ পাচ্ছি না। পাড়ার ডাক্তার বলল, ওষুধে সাময়িক উপকার হতে পারে, তবে স্থায়ী কিছু হবে না। তার চেয়ে বরং একটা ভালো জায়গায় একটু চেঞ্জে চলে যান। মাস দুয়েক থাকলে দেখবেন সেরে যাবে। কোথায় যাব, এটা নিয়ে তো একটা বিরাট সমস্যা। এক বন্ধু এক রকমের উপদেশ দিতে লাগলো। কেউ বলল ভুবনেশ্বর, কেউ হাজারিবাগ, আবার কেউ বা দেওঘর। কি করব, কোথায় যাব যখন ভাবছি, তখন হঠাৎ অমলের সঙ্গে দেখা হয়ে গেল। অফিস থেকে বেরিয়ে ফাঁকা ট্রামের জন্য অপেক্ষা করছি। ওমা আচমকা পিঠে তার স্পর্শ। ওমা ফিরে দেখি অমল। কলেজ ছাড়ার পর অমলের সঙ্গে আর দেখা হয়নি। আমাকে দেখে অমল বলল, চেহারা যে বড্ড খারাপ হয়ে গেছে, কি ব্যাপার? সব বললাম ব্যাপার ওকে। শুনে অমল বলল, ওসব ভুবনেশ্বর দেওঘরের চিন্তা ছেড়ে দে, ওখানে কিছু হবে না। তুমি বরং ওই মিলনপুরে চলে যাও, 3 দিনে তোমার অম্বল সেরে যাবে। তা মিলনপুর কোথায়? কখনো তো নাম শুনিনি। অমল হাসল। বেশি লোক নাম শোনেনি বলেই তো জায়গাটা এখনো ভালো আছে। ভিড় হলেই জলবায়ু সব বদলে যায়। যাব কি করে, থাকবো কোথায়? আরে কোনো অসুবিধা নেই। আমার বাবা একটা বাংলো কিনেছিল মিলনপুরে। এখন কেউ যায় না। আমিও তো এখন অন্য জায়গায় থাকি, তবে লোক আছে। তার কাছে আমার নাম করো, কোনো অসুবিধা হবে না। অমল আরও বলল, গিরিডি স্টেশনে নেমে 13 মাইল। মিলনপুরে নেমে অমরধাম বললেই যে কোনো লোক দেখিয়ে দেবে। তুমি চলে যাও, তোমার শরীরটাকে সারিয়ে এসো বল। তাই গেলাম। মিলনপুরে যখন নামলাম তখন রাত প্রায় 8টা। চারদিক অন্ধকার। একদিকে উঁচু নিচু পাহাড়, তার কোলে ঘন অরণ্য, আরেকদিকে সরু নদী, প্রায় নালার মতো। কিন্তু কি জলের গর্জন! স্রোত পাথর থেকে পাথরে সব লাফিয়ে চলেছে যেন। টর্চ জেলে কোনো রকমে এগোতে লাগলাম। সরু পায়ে চলা পথ, লাল মাটি, মাঝে মাঝে কালো পাথর। অন্যমনস্ক হলেই একটা হোঁচট খাবার আশঙ্কা। পথের একপাশে একটা মুদির দোকান। মুদি ঝাঁপ বন্ধ করছিল। আমি গিয়ে দাঁড়ালাম। আচ্ছা, এখানে অমরধাম কোথায় বলতে পারো? মুদি লণ্ঠন তুলে কিছুক্ষণ আমার দিকে দেখে বলল, সেখানে তো কেউ থাকে না, বাড়ি একেবারে জঙ্গল হয়ে আছে। বুঝলাম মুদি বাড়িটার সম্বন্ধে বিশেষ খোঁজ রাখে না। জঙ্গল হলে কি আর অমল আমাকে আসতে বলতো? এমন হতে পারে মালি হয়তো বাড়ির চারপাশ পরিষ্কার করে না, তাতেই আগাছা জন্মেছে। আমি বললাম, ঠিক আছে, তো বাড়িটা কোন দিকে বলো তো? মুদি বলল, সোজা চলে যান, সামনে একটা নিচু টিলা দেখবেন, সেটা বাঁদিকে রেখে ঘুরে যাবেন। এক জায়গায় গোটা চারেক শাল গাছের মেলা, পাশে সাহেবদের গোরস্থান। সেটা ছাড়িয়ে একটু এগোলেই সাদা পাঁচিল ঘেরা অমরধাম। এক হাতে সুটকেস আর আরেক হাতে টর্চ। সাবধানে এগোতে লাগলাম। রাত 9টার বেশি হয়নি, কিন্তু এই জনমানবহীন ঘন জঙ্গলে ঘোর অন্ধকার জায়গায় মনে হচ্ছে যেন নিশুতি রাত। ঝিঝি ডাকছে, ঝোপে ঝোপে জোনাকের ঝাঁক। মাঝে মাঝে পায়ের কাছে খড়খড় শব্দ করে কি যেন সরে যাচ্ছে। সাপ হওয়াও বিচিত্র নয়। একসময় নিচু টিলা পেলাম, আর গোরস্থানও। অন্ধকারে অনেকগুলো আলোর ফুটকি, সম্ভবত শেয়ালের চোখ। বড় শেয়াল অর্থাৎ বাঘ হওয়াও আশ্চর্য নয়। ডাক, অবশেষে অমরধাম পাওয়া গেল। বেশ ভালো বাংলো, অন্তত এক সময় বেশ ভালোই ছিল। এখন অযত্নে জায়গায় জায়গায় পলেস্তারা খসে ইট বেরিয়ে পড়েছে।
জলের পাইপে আগাছা হয়েছে, সামনের চাতাল শ্যাওলায় সবুজ হয়ে আছে। গেট ঠেলতেই একটা ক্যাচ করে বিশ্রী একটা শব্দ করে গেটটা খুলে গেল। ভেতরে গিয়ে জোরে জোরে কড়া নাড়তে লাগলাম। 12-10 কড়া নাড়ার পর দরজাটা খোলার শব্দ হলো। বারান্দাটায় গলা শোনা গেল, কে? আমি ওপর দিকে মুখ তুলে তখন তাকালাম। বললাম, আমি অমরের বন্ধু, আমার আসার কথা ছিল। আরে পার্থ না? তোমার জন্যই তো অপেক্ষা করে রয়েছি। দাঁড়াও, দরজা খুলে দিচ্ছি। আমার নিজের খুব অবাক লাগলো, কি লোকটা আমার নাম জানলই বা কি করে? তবে কি আমাদের কোনো বন্ধু আমার মতন শরীর সারাতে এখানে এসে উঠেছে? নিচের দরজা খুলতেই খোলা দরজা দিয়ে এক ঝাঁক চামচিকে উড়ে গেল। আর একটু হলেই তাদের ডানা আমার মাথায় বোধহয় লেগে যেত। লম্বা চেহারার একটা লোক আমার দু কাঁধে 2 হাত রেখে বলল, ও পার্থ, কত যুগ পরে দেখা বলতো। টর্চের আলোটা তার দিকে ফেরালাম। সেই লম্বা পুলক। আমাদের কলেজে 2 জন পুলক ছিল, তাই একজন লম্বা পুলক আর একজন বেটে পুলক। তারপরের কথাটা মনে হতেই মেরুদণ্ড বেয়ে ঠান্ডা প্রবাহ নামল। বুকের শব্দ আমার যেন দ্রুততর হলো। তাই তো শুনেছিলাম বছর 5 আগে টালা ব্রিজের কাছে লম্বা পুলক দুর্ঘটনায় মারা গেছে। পুলক মোটর সাইকেলে ছিল, সামনাসামনি একটা লরির সঙ্গে ধাক্কা। পুলক আর তার মোটর সাইকেল দুটোই একেবারে ছাতু হয়ে গেছে। কি সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি? পুলক তালা দিল। ভেতরে ঢুকতে ঢুকতে বললাম, আরে না না, চলো, একটা কথা আসলে ভাবছিলাম। কি কথা? শুনেছিলাম দুর্ঘটনায় তুমি মারা গেছো বছর 5 আগে। পুলক খুব জোরে হা হা করে হেসে উঠল। আরে এরকম মরাই তো, দেখো না, বাঁ পায়ে একদম জোর পাই না। হাসপাতাল থেকে সোজা এখানে চলে এসেছি। বলতে নেই, এখন এখানে বেশ ভালো আছি ভাই। এখানকার জল হওয়ার খুব উপকার পেয়েছি। এসো এসো, ভেতরে এসো। শরীর খুব পরিশ্রান্ত। দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করতে আমারও ভালো লাগছিল না। কোনো রকমে কিছু মুখে দিয়ে শুয়ে পড়তে পারলে যেন বাঁচি। কি স্নান করবে তো? পুলক জিজ্ঞাসা করলো। এত রাতে নতুন জায়গায় ঠিক সাহস হচ্ছে না। আরে গরম জলে স্নান করে নাও, শরীর ঝরঝরে লাগবে। গরম জল এখনই আমি পাঠিয়ে দিচ্ছি। স্নান সেরে বাইরে আসতে দেখি টেবিল সাজিয়ে পুলক বসে আছে। প্লেট ভর্তি গরম ভাত আর মুরগির মাংস। এখানে রান্না করে কে? পুলক বলল, রান্না, বাসন মাজা, ঘরদোর পরিষ্কার সবই ওই মোংলা করে। এদেশি লোক, ভারী কাজের। তুমি খাবে না? আমি সন্ধে 6টার মধ্যে খেয়ে নিই। নাও, তুমি আর বসে থেকো না, নিশ্চয়ই খুব ক্লান্ত। শুয়ে পড়ো, ওটা তোমার ঘর। এই ঘরে ঢুকেই আমি আশ্চর্য হয়ে গেলাম। সিঙ্গেল খাটের ওপর পরিপাটি বিছানা, মাথার কাছে টিপয়ের ওপর জলের গ্লাস। ভরে উঠে আমার যে জল খাওয়ার অভ্যেস, এটা পুলক জানলো কি করে? শুয়ে পড়লাম। বিছানায় গা ঠেকানো মাত্র একেবারে গভীর নিদ্রায় চলে গেলাম। মাঝরাতে পেঁচার একটা বিদঘুটে ডাকে আমার ঘুম ভেঙে গেল। মাথার কাছে খোলা জানলা দিয়ে চাঁদের আলো বিছানার উপর এসে পড়েছে। ঘরের সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। পাশ ফিরে শুতে গিয়ে আমি চমকে উঠলাম। বরফের মতো একটা ঠান্ডা স্পর্শ। চোখ খুলে তো আমার রক্ত হিম হয়ে গেল। আমারই বালিশে মাথারই একটা কঙ্কাল ছুঁয়ে একটা হাত তার প্রসারিত, সেই হাতটাই আমার শরীরে ঠেকেছিল। আমি তো আর্তনাদ করে উঠে বসলাম। কি 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 হলো পার্থ? পুলক খাটের কাছে এসে দাঁড়িয়েছে। কঙ্কালের দিকে আঙুল দেখাতে গিয়েই বললাম, দেখালাম, কিন্তু বিছানা তখন খালি, কোথাও কিছু নেই। না, তুমি দেখছি নিতান্তই ছেলে মানুষ। সরো সরো, আমি না হয় তোমার পাশে শুই। লজ্জা পেয়ে মাথা নাড়লাম। না না, তোমার শুতে হবে না, ঠিক আছে, তুমি যাও। পুলক সরে গেল।
ঘুমাবার চেষ্টা করতে করতে নতুন একটা চিন্তা মনে এলো। শোবার আগে আমি তো দরজা বন্ধ করে দিয়েছিলাম, তাহলে পুলক ঘরের মধ্যে ঢুকলো কি করে? উঠে আর পরীক্ষা করতে তখন আমার ঠিক ইচ্ছা করলো না। ঘুমে তখন চোখটা আমার বন্ধ হয়ে এলো। পরের দিন সকালে উঠেই দেখলাম ঘরের দরজা ভেতর থেকে খিল দেওয়া। এদিক ওদিক চোখ ফিরিয়ে দেখলাম ভেতরে ঢোকার আর তো কোনো পথ নেই। তাহলে পুলক কাল রাত্রে আমার ঘরের মধ্যে ঢুকলো কি করে? দরজা খুলতেই পুলককে দেখলাম বাগানে দাঁড়িয়ে আছে। কাল রাতে তার ঘরে ঢোকার কথা বলতেই সে হেসে উঠল খুব জোরে। তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছ, আমি আবার কখন তোমার ঘরে ঢুকলাম? স্বপ্ন তা হবে, কিন্তু এত পরিষ্কার স্বপ্ন তো আমি কখনো দেখিনি। এখনো চোখের সামনে যেন ঘুমন্ত নর কঙ্কালটা আমি দেখতে পাচ্ছি। আরে মুখ হাত ধুয়ে নাও, মোংলা এখনই চা দিয়ে যাবে। বারান্দায় দুটো বেতের চেয়ার পাতা, মাঝখানে গোল একটা বেতের টেবিল। হাত মুখ ধুয়ে একটা চেয়ারে বসলাম। উল্টো দিকে চেয়ারে পুলক এসে বসল। মোংলা, পার্থবাবুর চা নিয়ে এসো। চা টোস্ট নিয়ে যে এলো তাকে দেখে আমার সারা শরীরটা কেঁপে উঠল। এমন বিভৎস চেহারা আমি জীবনে কখনো আগে দেখিনি। গায়ে চিমটি কাটলেও এক তেল মাংস উঠবে না, এমন শীর্ণ তার চেহারা। চোখ দুটো এত ভেতরে ঢোকা যে আছে কিনা ঠিক যেন বোঝাই যায় না। সরু কাঠির মতন তার হাত পা, ঝকঝকে দাঁতের পাটি সর্বদাই যেন বাইরে। চা টোস্ট দিয়ে চলে যেতে আমি বললাম, লোকটার চেহারা দেখলে বাবা ভয় করে। পুলক বলল, মানুষের চেহারা আর কতটুকু, ছাল ছাড়ালে সবাই সমান। মোংলার চেহারা যেমনই হোক, লোকটা কিন্তু খুব কাজের। তাছাড়া নিজের লোক ছাড়া আমরা তো আর যাকে তাকে রাখতে পারি না। নিজের লোক মানে খুব জানা শোনো আর কি। একেও এখানকার গাঁ থেকে অমলই জোগাড় করে এনেছে। খেতে খেতে বললাম, তোমার চা টোস্ট কই? পুলক উত্তর দিল, আমি এসব খাই না ভাই, সহ্য হয় না। ভোরে উঠে ছোলা ভিজানো খাই আদা দিয়ে। একটু হেসে থেমে পুলক বলল, তুমি বসো, আমি একটু ঘুরে আসছি। এখন আবার কোথায় যাবে? একবার পোস্ট অফিসে যাব, তাছাড়া আরও দু একটা জায়গা ঘুরে আসবো। তুমি আমার জন্য অপেক্ষা করো না, আমি বাইরে কোথাও খেয়ে নেব। সারাটা দিন পুলক ফিরল না, সন্ধ্যের সময়ও না। মোংলাকে জিজ্ঞাসা করতে সে বলল, বাবুর ফেরার কোনো ঠিক ঠিকানা নেই, কোথায় কোথায় যে যান। খাবার সময় একটা কাণ্ড। বসে খাচ্ছি, পাশে মোংলা দাঁড়িয়ে। তাকে বললাম, একটু তরকারি নিয়ে এসো তো, আর দুখানা রুটি। মোংলা চৌকাটের কাজ পর্যন্ত গিয়ে বাইরে হাত বাড়িয়ে তরকারি আর রুটি এনে দিল। ঠিক মনে হলো এগুলো নিয়ে কে যেন বাইরে অপেক্ষা করছিল। কিছু আর জিজ্ঞাসা করলাম না, কিন্তু এ বাড়ির বাতাসে কেমন যেন একটা ভয়ের গন্ধ। মনে হয় অশরীরী আত্মারা আনাচে কানাচে লুকিয়ে আছে। সেই রাত্রে একটা দারুণ দৃশ্য চোখে পড়ল। পুলক তখনও ফেরেনি, ঘুমও আমার আসেনি। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি, হঠাৎ বাইরে একটা খড়খড় আওয়াজ। পাশা দুহাতে রগড়ালে যেমন শব্দ হয়, ঠিক সেরকম। আস্তে আস্তে উঠে জানলার খড়খড়ি খুলে বাইরে চোখ রাখলাম। ম্লান চাঁদের আলো, খুব স্পষ্ট নয়, আবার একেবারেও অস্পষ্ট নয়। উঠোনে একটা গুঁড়ের ওপর দুটো কঙ্কাল ঘেঁষাঘেঁষি বসে, একজনের হাত আরেকজনের গলায়। আরেকটু দূরে একটা গাছের ডাল ধরে মোংলা দোল খাচ্ছে। কি লম্বা চেহারা, সারা দেহে কোথাও এক তিল মাংস নেই। চোখের দুটো গর্ত থেকে যেন গাঢ় একটা লাল রং বের হয়ে আসছে। অজান্তেই আমার মুখ থেকে একটা আর্তনাদ বের হয়ে গেছিল। সঙ্গে সঙ্গে কঙ্কাল দুটো ফিরে দেখল। চোখ নেই, তবু কি মর্মভেদী সে দৃষ্টি। বুকের রক্ত যেন শুকিয়ে জমাট হয়ে যায়। আশ্চর্য কাণ্ড, একটু একটু করে কঙ্কাল দুটোয় মাংস লাগলো। সেকেন্ড কয়েকের মধ্যে দুটো পূর্ণ মানুষের মূর্তি ফুটে উঠল। তখন আর চিনতে আমার অসুবিধা হলো না।
একজন পুলক আর আরেকজন অমল। কাঁপতে কাঁপতে আমি বিছানায় ফিরে এলাম। সারা রাত ঘুমোতে পারলাম না। যা দেখেছি তারপর তো ঘুমানো সম্ভব নয়। বাইরে খটখট শব্দ, মনে হলো একাধিক কঙ্কাল মূর্তি উঠোনে যেন পায়চারি করছে। সেই শব্দের সঙ্গে প্যাঁচার ডাক, বাদুরের ডানার ঝটপটানি যেন মিশে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে। ভোর হতে তখনও আর এক মুহূর্ত আমি তখন অপেক্ষা করিনি। সুটকেসটা হাতে নিয়ে ছুটতে লাগলাম। বের হবার সময় রান্নাঘর থেকে বাসনপত্রের আওয়াজ আসছিল। একটু পরেই হয়তো মোংলা চা নিয়ে সামনে এসে দাঁড়াবে। দিনের আলোতেই মোংলার মুখোমুখি দাঁড়াবার সাহস যেন তখন আমার নেই। ছুটতে ছুটতে যখন মুদির দোকানের সামনে গিয়ে পৌঁছলাম, তখন মুদি সবে দোকানে ঝাঁপ করছে। হাঁপাতে হাঁপাতে বললাম, এক গ্লাস জল। মুদি আমাকে দেখে তো অবাক, বোধহয় জীবন্ত দেখবে এটা আশা করেনি। জল দিয়ে জিজ্ঞাসা করলো, আপনি অমরদার থেকে আসছেন না? হ্যাঁ। খাওয়া দাওয়ার কি করতেন? মুদির কাছে কিছু বলতে আমার ইচ্ছা হলো না, শুধু বললাম, কেন, মোংলা রাধ্য? মুদির মুখটা হাঁ হয়ে গেল। তার দুটো চোখ বিস্ফারিত, কাঁপা গলায় বলল, মোংলা মানে মোংলা মুন্ডা? মোংলাকে তো বছর ৫ আগে অমরধামের এক গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছিল। আত্মহত্যা? কি জানি, অনেকে তো বলেছিল বিষয় সম্পত্তি নিয়ে গোলমাল হওয়ায় ভাইপোড়াই নাকি তাকে মেরে ঝুলিয়ে রেখেছিল। আর দাঁড়ায়নি। গিরিডি না পৌঁছানো পর্যন্ত শান্তি নেই। অমরধামের বাসিন্দারা গন্ধ শুকে শুকে হাজির হলেই সর্বনাশ। বাকিটা শুনলাম গিরিডি স্টেশন মাস্টারের কাছে। ওই বাড়ির অমলবাবু মাঝে মাঝে আসা যাওয়া করতেন। বছর 2 আগে তাকে ঘাড় মটকানো অবস্থায় বাড়ির উঠোনে পাওয়া গেছিল। গিরিডির থেকে পুলিশের কর্তাও গিয়েছিল, কিন্তু খুনের কোনো হদিশ হয়নি। মাথাটা ঘুরে উঠল। তাহলে কলকাতার রাস্তায় অমরের সঙ্গে দেখা, আমাকে মিলনপুরে আসার আমন্ত্রণ করা, এসবের কি কোনো ব্যাখ্যা হতে পারে? আর পুলকের দুর্ঘটনায় মৃত্যু, এ তো আমার জানাই ছিল। নিজেদের দল বাড়াবার জন্যই কি আমাকে ডেকে আনা হয়েছিল? তাহলে হাতের মুঠোর মধ্যে পেয়ে ছেড়ে দিল যে? গলায় আমার পইতে আছে বলে কি জানি। যত ভাবি এ প্রশ্নের আমি ঠিক কোনো উত্তর পাই না। এই ভৌতিক গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য। সকলে ভালো থেকো।